শহীদ ধীরেন দত্তকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বিষয়ে বলতে গেলে যে কোনো বাঙালি প্রথমে যেটা বলবে যে উনি বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তার পুরো জীবনটি পর্যালোচনা করলে দেখা যাবে যে তিনি নিজে কিন্তু এই বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেননি। খুব সম্ভব তার আত্মজীবনীতে 2 কি 3টি লাইন এই বিষয়ে লিখেছেন। তাহলে কোন ধীরেন্দ্রনাথ দত্তকে তিনি নিজে গুরুত্ব দিয়েছেন? আমার মনে আমাদের সেই দিক থেকে তাকে বিবেচনা করা উচিত। ধীরেন্দ্রনাথ দত্তের জীবনের শুরু, কর্মজীবনের গত শতকের প্রথম দশক থেকে। তিনি আইন পাশ করে তিনি স্কুলে শিক্ষকতা করেছেন পল্লীগ্রামে। তারপর সব ছেড়ে দিয়ে তিনি বলেছেন যে তিনি আইন ব্যবসা করবেন কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে। আইন ব্যবসা শুরু করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় তিনি করেছিলেন, তিনি রাজনীতিতে যুক্ত হলেন। প্রথম দিকে কিন্তু এইভাবে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন না। পরবর্তীকালে আমরা দেখি প্রায় গত শতকের দ্বিতীয় দশকেই তিনি কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। পূর্ববঙ্গে যারা গত শতকের দ্বিতীয় দশক থেকে 47 পর্যন্ত কংগ্রেসকে একটা ভিত্তি দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত, আব্দুর রসুল এরা অন্যতম। আমরা ইতিহাসটা কিন্তু জানি না অনেকে। হিন্দু মুসলমান অনেকেই ধীরেন্দ্রনাথ দত্ত দেখিয়েছেন গ্রামীণ এলিটদের, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত গ্রামকে গ্রাম ঘুরেছেন, কংগ্রেসের কাজ করেছেন, সেই অসহযোগ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। অনেকবার কিন্তু তিনি জেলে গেছেন, সেই কথাগুলি কিন্তু আমাদের হিসেবের মধ্যে কখনো আসে না। তিনি কংগ্রেসের কাজ করেছেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার প্রক্রিয়াটা শুরু করেছিলেন। একেবারে লোকাল বোর্ড থেকে তিনি শুরু করেছিলেন, আস্তে আস্তে কিন্তু বঙ্গীয় আইন পরিষদ, কেন্দ্রীয় আইন পরিষদ প্রত্যেকটিরই তিনি কিন্তু সভ্য কখনো না কখনো হয়েছিলেন। এবং পরিষদে বিরোধী দলের উপনেতা, নেতা অনেক কিছু কিন্তু তিনি হিসেবে কাজ করেছেন। কিন্তু আমরা যখন ধীরেন্দ্রনাথ দত্তের কথা আলোচনা করি তখন কিন্তু আইন প্রণেতা এবং জনপ্রতিনিধি হিসেবে তার অবদানটি কিন্তু আমরা সেভাবে বিবেচনা করিনি। আমি ধীরেন্দ্রনাথ দত্তের পুরো জীবনটা যদি আমি দেখি, তাইলে আমি তাকে দেখব এমন একজন মানুষ, সৎ, নিঃস্বার্থ, যিনি মনে করেছিলেন যে রাজনীতির মূল বিষয়টা হচ্ছে মানব কল্যাণ। আসলে ওই সময় যারা রাজনীতি করেছেন, সেটা কমিউনিস্ট পার্টি হোক, কংগ্রেস হোক, তারা কিন্তু জনস্বার্থে কাজ করেছেন। এমনকি মুসলিম লীগে যারা তরুণরা ছিলেন, সে কামরুদ্দিন আহমেদ বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, সব কিন্তু জনকল্যাণটাকে প্রধান রেখেছেন। এটা বদলে গেল 1947-এর পরে, সেটা অন্য ইতিহাস, সেটাতে আমরা যাব না। কিন্তু ধীরেন দত্ত এই যে তার প্রাথমিক জীবনটা 1947-এর পূর্ব পর্যন্ত তিনি কিন্তু মানুষের কল্যাণে কাজ করেছেন, সম্পৃক্ত থেকেছেন। এবং তিনি আইনের ক্ষেত্র যাদেরকে সহায়তা দেওয়ার তাদেরকে দেখেছেন। আরেকটি বিষয়, তৎকালীন ব্রিটিশ শাসকদের তিনি বিরোধিতা করে, যেটাকে আমরা সাধারণ বাংলা বলি মুখের উপরে বিরোধিতা করে, তিনি কিন্তু জেল খেটেছেন। তিনি কিন্তু তার যে নীতি সেটা থেকে কখনো বিচ্যুত হন নাই। এটি হচ্ছে কিন্তু আসল ধীরেন্দ্রনাথ দত্ত। যখন নাকি পাকিস্তান হলো, ধীরেন দত্ত তখন আইন পরিষদের সদস্য। 46-এ নির্বাচনে তারা হয়েছিলেন। এবং পাকিস্তান যখন শুরু থেকেই এই কাজগুলি করছে, অর্থাৎ সাংস্কৃতিক নিপীড়নের দিকে অগ্রসর হচ্ছে, পাকিস্তান কিন্তু মনে রাখতে হবে একটা বড় কাজ করেছিল তাদের সাফল্যের জন্য, সেটি হচ্ছে সাংস্কৃতিক নিপীড়ন
এবং সেই নিপীড়নের মাধ্যমে বা সাংস্কৃতিক একটা বিকল্প তৈরি করা, যেটাকে বলতে পারি পাকিস্তানি আয়ন। মুসলিম লীগ একটা কাজে সমর্থ হয়েছে, সেটি হচ্ছে পাকিস্তানি আয়ন, এবং তাদের উত্তরসূরি বিএনপি জামাত এই কাজটিকে দৃঢ়ভাবে নিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটা বামপন্থারা হোক আওয়ামী লীগই হোক, তারা এক্ষেত্রে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে। যেই জন্য আমি সবসময় বলি, আমাদের বুকের ভিতরে কিন্তু একটা পাকিস্তানি ডাক টিকিট রয়ে গেছে। আমরা অসাম্প্রদায়িক একটা পর্যায় পর্যন্ত, তারপরে কিন্তু আমরা আর অসাম্প্রদায়িক থাকতে পারি না। এই যে পাকিস্তানি আইনের বিরুদ্ধে কিন্তু প্রথম প্রতিবাদটা ধীরেন্দ্রনাথ দত্ত করেছেন ভাষার মাধ্যমে। আমি মনে করি এটাই হচ্ছে কিন্তু তার গুরুত্ব। তিনি বলতে পেরেছিলেন যে বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, এটা সূত্রপাত। কিন্তু ধীরেন্দ্র দত্ত কিন্তু কখনো এটাতে তেমন গুরুত্ব দেন। আমি তার আত্মজীবনী পড়ে এটা খুব বিস্মিত হয়েছে, 2 লাইনের বেশি নাই। তিনি জনকল্যাণে কি করেছেন সেটাতে কিন্তু বড় কথা। কিন্তু আমাদের কাছে যেহেতু পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধু থেকে শুরু করে সমস্ত তরুণরা যোগদান করেছিলেন, আমাদের কাছে কিন্তু এটাই বড় ব্যাপার এবং এটা অস্বীকার করা যায় না। যেই জন্য আমরা কিন্তু সবসময় তাকে রাজনীতিবিদ বলি না, অন্য কিছু বলি না, আমরা তাকে বলি ভাষা আন্দোলনের পথিক ধীরেন দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত যখন যুক্তফ্রন্টের মন্ত্রী হলেন, অল্পদিন ছিলেন, 1.5 বছর 2 বছর, তখন কিন্তু তিনি অনেকগুলি কাজ করেছিলেন যেগুলি আমরা মনে রাখি না। আমি আরেকটি কথা বলতে চাই, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে যুক্তফ্রন্টে আওয়ামী লীগ ছিল বোধহয় 2 বছর নেতৃত্বে, আতাউর রহমানের নেতৃত্বে। তারা তখন যেসব কাজ করেছে, আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু সেসব জানে না। এটা খুব আশ্চর্য ব্যাপার যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, আমরা তাদের প্রচুর সমালোচনা করতে পারি, কিন্তু জনকল্যাণের কাজগুলি কিন্তু তারা করেছে, অন্য যারা কখনো গেছে ক্ষমতায় তারা কিন্তু করেনি। আমি ধীরেন দত্তের কথায় আসছি, কিন্তু তার আগে 2-1টা উদাহরণ দেই। যেমন আরিচা রোড, আতাউর রহমান খান লিখেছিলেন যে তারা 100 বছর ধরে তারা খালি আরিচা রোডটা হবে, এটা তারা কল্পনা করেছেন। আতাউর রহমান খান যেদিন মন্ত্রী হলেন, প্রথম যে নোটটা করলেন ফাইলে, সেটা হচ্ছে আরিচা রোডের যাত্রাটা শুরু করলেন। আজকে যে রমরা গ্রিন দেখি, এটা হারবেরিয়াম হিসেবে কিন্তু আওয়ামী লীগই গড়ে তুলেছে। বরেন্দ্রতে যে সেচের বন্দোবস্তের কথা দেখি, সেটা কিন্তু আওয়ামী লীগের ওই যুক্তফ্রন্টের আমলে কিন্তু করা হয়েছিল। এবং যুক্তফ্রন্টের আমলে যে বন সংরক্ষণ থেকে শুরু করে মাছের উৎপাদন, এই ত্রাণ, স্বাস্থ্যসেবা, সব কিন্তু ওই আমলে হয়েছিল। আমার খুব অবাক লাগে যে ইতিহাসবিদরা বা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কখনো এগুলির একটা কি বলে যেন সূত্র টানতে পারেননি। যেমন বলি, ধীরেন্দ্রনাথ দত্তের উপরে ভার ছিল স্বাস্থ্য, ওয়েলফেয়ার, আরও এই ধরনের 3-4টি বিভাগ তার অধীনে ছিল। তার আমলটাই আমি দেখি 2টি কাজ হয়েছে। একটা হচ্ছে তিনি শক্তিশালী আমলাতন্ত্রকে তার মতে কাজ করতে বাধ্য করেছেন, বলেছেন যে মন্ত্রীরা নীতি নির্ধারক, আমলারা সেটা কাজ করবে। সিভিল সার্জন তখন প্রবল প্রতিপন্নত, তিনি তাদের কথা কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। এই যে কারণে তাকে পরবর্তী আমলে অ্যাবডোতে ফেলা হয়েছিল, এই কারণটি। আচ্ছা, আমি আবার বলছি, ধীরেন্দ্রনাথ দত্ত যুক্তফ্রন্টের মন্ত্রী হয়েছিলেন যখন আওয়ামী লীগ নেতৃত্বে, এবং তাকে স্বাস্থ্য সেবা সেসবের ভার দেওয়া হয়েছিল, কয়েকটি বিভাগ তারপরে দেওয়া হয়েছিল। তিনি 2টি কাজ করেছেন। একটা হচ্ছে নীতি নির্ধারক হিসেবে তিনি আমলাদের বলেছিলেন স্বাস্থ্য বিভাগের যে মন্ত্রী নীতি নির্ধারক, তাদের কাজ সেই নীতি বাস্তবায়ন করা। এই যে আমলাতন্ত্রের সঙ্গে যে আমাদের নীতি নির্ধারক বা মন্ত্রীর যে দূরত্ব এবং আমলারা যে নিয়ন্ত্রণ করে, ধীরেন দত্ত কিন্তু সেই সময় সেটা নাকচ করে দিয়েছেন। এই জোটটা কোথায় ছিল? জোটটা হচ্ছে যে তিনি তো 30 বছর ধরে জনপ্রতিনিধি,
এবং জনগণের প্রতিনিধি হিসেবে সেই জোটটাকে তিনি কিন্তু আমরা যেটাকে বলবি অ্যাসার্ট করেছিলেন। এবং তার বিরুদ্ধে যখন নাকি আইয়ুব খান অ্যাবডো প্রয়োগ করলেন, সেখানে প্রশাসনিক অনিয়ম হিসেবে দেখানো হয়েছিল তিনি সিভিল সার্জনের কথা গুরুত্ব দেননি, তিনি একে বদলি করেছেন, ওকে বদলি করেছেন, একটা নার্সকে বদলি কেন করেছিলেন এটা নিয়ে তাকে অ্যাবডো করা হলো। তিনি তখন বলেছিলেন, লিখেছিলেন যে তাকে যক্ষ্মা কেন্দ্রে দেওয়া হচ্ছে, কিন্তু সে তো যক্ষ্মা বিষয়ে কিছু জানে না, তা আমি তাকে কীভাবে তাকে বদলি করব। এই যে বিষয়গুলি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি স্বাস্থ্যসেবাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চেয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য নতুন ইমারত, চট্টগ্রামে মেডিকেল কলেজ স্থাপন, রাজশাহীতে মেডিকেল কলেজের স্থাপন, যেটাতে বাধা দিয়েছিল সিভিল সার্জন, এবং তিনি সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে সেটা চালু করেছিলেন। এই কাজগুলি কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত করেছিলেন। স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো, বেসরকারি হসপিটালগুলিকে তিনি আরও আধুনিকায়ন করে কীভাবে সরকারি ইয়েতে এনেছিলেন, সেখানে কিন্তু তার বিবরণ আছে তার আত্মজীবনীতে। দ্বিতীয়ত হচ্ছে পানি, মানে ভালো পানি যাতে পায়, খেতে পারে, সেই জন্য সুপেয় জল যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু তিনি টিউবওয়েল বসানোর একটা স্কিম নিয়েছিলেন। মাত্র 2 বছরে কত কাজ করতে পারেন। এবং অব্যবহৃত যে টাকা ছিল তিনি দেখেছিলেন স্বাস্থ্য খাতে 3 বছর খরচ হয় নাই, তিনি সেগুলিকে নিয়ে যে পরিকাঠামো ছিল সেগুলিকে সংস্কার এবং স্বাস্থ্যসেবাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, এই কাজটা তিনি করেছিলেন। দ্বিতীয়, দুর্ভিক্ষ অবস্থা তো মুসলিম লীগ আমল থেকে ছিল, খাদ্যাভাব, এবং এটা কিন্তু যুক্তফ্রন্টও তেমন দূর করতে পারেনি। ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়া এবং কয়েকটি জায়গায় গিয়ে দেখেছেন যে মানুষের কী করুণ অবস্থা, খাওয়া নেই। তিনি তখনই ওইসব এলাকায় কিন্তু লঙ্গরখানা খুলে পুষ্টির সাধন করে এই দুর্ভিক্ষ অবস্থার কোনো একটা নিরসনের কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। সুতরাং আমরা বলতে পারবো আজকে সুপেয় জল পাচ্ছি, কিন্তু তখন তো সুপেয় জল ছিল না। একটা টিউবওয়েল করা, বিভিন্ন টিউবওয়েল করাও কিন্তু একটা বড় ব্যাপার। স্বাস্থ্য খাতে কয় কোটি টাকা দিত, 1 কোটি 1.5 কোটি তো টাকা ছিল, কিন্তু এই কাজগুলি করেছেন। সুতরাং এটার মূল ছিল কি, এবং এটা তার মনোমতো কাজ ছিল, কারণ এর মাধ্যমে তিনি মানুষের সেবা করতে চেয়েছেন। যুক্তফ্রন্টের পরে ধীরেন্দ্রনাথ দত্ত খুব একটা যুক্ত ছিলেন না রাজনীতির সঙ্গে। তিনি একটু হতাশ হয়েছিলেন, তার কন্যাকে অসুস্থ কলকাতায় দেখতে যাওয়ার জন্য অনুমতি দেয়নি পাকিস্তান সরকার, পাসপোর্ট দেয়নি। পাকিস্তান সরকার যে কত নির্দয় ছিল আমরা আজকে ভুলে যাই। একটি প্রায় প্রৌঢ় লোক মেয়েকে দেখতে যাবেন, তার জন্য তাকে পাসপোর্ট দিচ্ছে না। যুদ্ধ শুরু হলো, শত্রু সম্পত্তি ঘোষণা, তাকে অন্তরীণ করা হলো, তাকে জেলে নেওয়া হলো। এই যে বিষয়গুলি, মানে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, সেটা কিন্তু ধীরেন্দ্রনাথ দত্তের জীবন যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে মানুষটি গেলেন না কেন। তিনি বলেছেন যে সবাই যখন চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি তো এই মানুষদের জন্য কাজ করছি, এটা তো আমার দেশ, আমি কেন যাব, আমি বরং পাকিস্তানের উন্নয়ন করব আমার দেশ হিসেবে। কিন্তু পাকিস্তানের মূল বিষয়টা কী ছিল? পাকিস্তান কিন্তু একটা প্রত্যয়, একটা দেশ নয়। এই প্রত্যয় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, সামরিক শাসন, আমলাতান্ত্রিক শাসন, জনগণকে নিপীড়ন, জঙ্গিবাদ, মৌলবাদ, এই অনেকটা উপাদান মিলে কিন্তু পাকিস্তান প্রত্যয়। তো ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানে থাকতে চেয়েছেন জন্মভূমি হিসেবে, উন্নয়ন করতে চেয়েছেন, কিন্তু পাকিস্তান তো সেটা চায়নি। সেই জন্য কিন্তু আমরা দেখব পরবর্তীকালে ধীরেন্দ্রনাথ দত্তকে প্রাণ দিতে হলো। এটা খুবই, এরকম একজন মানুষের এরকম একটা পরিণতি 71 সালে খুব স্বাভাবিকই হয়তো ছিল। কেননা আমরা তো দেখেছি 71 সাল যারা দেখেছি তারা ছাড়া কেউ বুঝবে না 71 সাল কী ছিল। শওকত ওসমান লিখেছিলেন যে 85 বছরের একটা মানুষ হামাগুড়ি দিচ্ছে। কেন হামাগুড়ি দিচ্ছে এই কারণে যে তার পা ভেঙে দেওয়া হয়েছে, পাকিস্তানিরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, তার ছেলেটাকে সহ হামাগুড়ি দিচ্ছে কারণ পা ভেঙে গেছে। তখনও তিনি বেঁচে, তাকে নির্যাতন করে, তার ছেলেকে নির্যাতন করে পাকিস্তানিরা হত্যা করেছে। অর্থাৎ যে মানুষটি পাকিস্তানের জন্য
পাকিস্তানে থাকতে চাইলেন, দেশ ছেড়ে গেলেন না যেখানে তার সব বন্ধুরা চলে গেল, পাকিস্তানের উন্নয়ন করতে চাইলেন, আরও নির্দিষ্ট হলে বাঙালির জন্য কাজ করলেন সারাটা জীবন। তাকে এই অপরাধে কিন্তু প্রাণটা দিতে হলো। আজকে পিছন ফিরে যখন আমি মুক্তিযুদ্ধের কথা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কথা, তার সতীর্থদের কথা ভাবি, এবং আমি যখন আজকের বাংলাদেশ দেখি, যখন দেখি যে পাকিস্তানের জন্য একটা চাপা হাহাকার, অনেকের বনে 30% মানুষ পাকিস্তানি ধ্যান ধারণায় মগ্ন, তখন আমার মনে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন, আর ধীরেন দত্তরা এই অনুচ্ছুক জাতির জন্য ভেবেছিলেন যে তারা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু আমরা পরাধীন হয়ে রইলাম মানসিকভাবে। এটাই হচ্ছে আমাদের দুঃখ। ঠিক আছে, সমাপ্তি ভারী চমৎকার হবে শেষ অংশটা, খুব ভালো। দেখুন আমি একটু দেখি, প্রায় অনেক কভার করেছেন। দেখুন আচ্ছা, মানে আজকের বাংলাদেশ কৃষ্ণের পথে হাঁটছে, এটা আপনি মোটামুটি বলেছেন। এই ধীরেন দত্তের কর্ম, আদর্শ, আত্মত্যাগ থেকে নবীন প্রজন্ম কি নিতে পারে, কি শিক্ষা? যে এই যে দেশপ্রেম, আত্মত্যাগ করতে হয়, এগুলো একটু 2-4 লাইন বলুন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে অনেকে যে আমরা একজনের জীবন মূল্যায়ন করছি, কেন করছি? মানে আমাদের কি জানার আছে তার কাছ থেকে, বা কেন মূল্যায়ন করছি, মানে কি শিখতে পারি? আমি যদি শহীদ ধীরেন দত্তের জীবনটা দেখি, তাহলে আমি প্রথমেই বলবো, যেটা প্রতি ধর্মেও আছে, যেটা মানে আমি এই ক্ষেত্রে আমি ধীরেন দত্তকে ধার্মিক বলবো। প্রত্যেক ধর্মের মূল কথা হচ্ছে মানব কল্যাণ। ইসলামও কিন্তু বলে আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সবার বড়। চণ্ডীদাসও বলছেন মানুষ সবার বড়। সুতরাং প্রথম কথা হচ্ছে মানব কল্যাণ। আমরা নিজ নিজ ক্ষেত্র থেকে যদি প্রতিবেশীর কল্যাণটা করি, তাহলে কিন্তু ধর্মীয় বিরোধ থাকে না, সম্পদের বৈষম্য কমে যায়, অনেক কিছুই হয়, শান্তি স্থাপিত হয়, সাম্প্রদায়িকতা কমে। ধীরেন দত্ত কিন্তু এই কাজটি করেছেন। তার আত্মজীবনী পড়লে আপনি দেখবেন সেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদ নাই, এবং যারা মুসলমানরা তখন এগিয়ে এসেছিলেন তাদের কথাও কিন্তু তিনি বেশ বড় আকারে লিখেছেন। দ্বিতীয়ত ভালোবাসা, দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসা কখনো তো তিনি প্রকাশ করেননি, তার কর্মেতেই দেশের প্রতি ভালোবাসা হয়েছে। আমরা প্রকাশ করতে চাই যে আমি দেশকে ভালোবাসি, কিন্তু আমার কর্মকে দিয়ে যাতে দেশকে ভালোবাসি সেটি প্রমাণিত হয়, সেটি সবচেয়ে বড় কথা। তৃতীয়ত হচ্ছে সব কথার মূল কথা যে রাজনীতি কি হবে, সম্পদের জন্য যেটা আজকে আছে, ক্ষমতার জন্য যেটা আজকে দেখছি না। ওই সময় রাজনীতিবিদরা, আমি বঙ্গবন্ধু পর্যন্ত বলবো, ওই সময় রাজনীতিবিদরা নিজের সম্পদের কথা ভাবেননি, ক্ষমতার কথাও ভাবেননি। তারা ভেবেছেন মানুষের প্রতিনিধিটা হচ্ছে সবচেয়ে জীবনের বড় পাওয়া। এই কাজটি কিন্তু তারা করেছিলেন। দ্বিতীয়ত ক্ষমতায় গেলে কি করতে হয়, ক্ষমতায় গেলে অর্থ নয়, এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলে মন্ত্রিসভায় দেখেছি, ক্ষমতাও নয়, সেটা হচ্ছে মানুষের সেবা কিভাবে করা যায় সেটি। আমাদের এখানে মানুষের সেবার নামে অর্থ দিতে হয়, সেখানে ছিল যে মানুষের সেবা অর্থ ছাড়া করতে হয়। এটা কিন্তু একটা বড় পার্থক্য রাজনীতির ক্ষেত্রে। চতুর্থ হচ্ছে যে যদি দেশের জন্য সবচেয়ে বড় যে মূল্য প্রাণ দিতে হয়, সেটাও নির্বিশেষে দিয়ে দিতে হয়। এটি হচ্ছে দেশকে ভালোবাসা। এবং ভাষা, ভালোবাসা, এবং আমি যে ভাষার কথাটা বলছি, ভালোবাসাটা আসবে ভাষাকে ভালোবাসা থেকে। সেই জন্য ধীরেন দত্ত ওই সময় পাকিস্তান আমলে বাংলা ভাষার কথাটা তুলেছিলেন। বঙ্গবন্ধু সবসময় বাংলা ভাষার কথাটা বলেছিলেন, এবং আমাদের সংবিধানের 3য় ধারাটা হচ্ছে বাংলা ভাষা হবে প্রজাতন্ত্রের ভাষা। যখন আমি এই ভাষাকে ভালোবাসি না, যখন এই ভাষাকে আমি আমাদের সব মাধ্যমকে ভালোবাসি না, তখন দেশপ্রেমটা অর্ধেক হয়ে যায়। অন্যখানে ভাষাকে ভালোবাসে, সেই জন্য তাদের দেশপ্রেমটা অনেক পূর্ণাঙ্গ। সেটা চীন হোক, জাপান হোক, ইংল্যান্ড হোক, আর আফ্রিকার একটি দেশ হোক, তারা নিজের ভাষাকে দেয়। আমরা নিজের ভাষাকে অগ্রাধিকার দেই না।
এখানেই আমাদের ব্যর্থতা। ধীরেন দত্তরা কিন্তু সেই ক্ষেত্রে ব্যর্থ হননি। আরেকটা প্রশ্ন আমি আসার সময় ভেবে আসছি, এটা আপনি ছাড়া কেউ ভালো বলতে পারবেন না। সেটা হচ্ছে যে যে সামাজিক আবহে উনি কাজ করেছিলেন, তৎকালীন পূর্ববঙ্গের যে সামাজিক অবস্থাটা ছিল, এই যে একদিকে ইসলামাইজেশন, আবার এক ধরনের ঐতিহ্যের বাংলা, মানে সব মিলে কিনে ওই আবহটা যদি একটু বলেন, কেমন ইয়ের মধ্যে ওনাকে কাজগুলো করতে। আমি বলবো এখন একজনকে যেভাবে কাজ করতে হয়, ধীরেন্দ্রনাথ দত্তরা যখন কাজ করেছিলেন তখনই কিন্তু প্রায় একই আবহ ছিল। সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমাদের মানুষ গঠন বা মানুষ জগতের ব্যাপক পরিবর্তন হয়নি। ধীরেন্দ্রনাথ দত্ত দুটো ক্ষেত্রে লড়েছেন। একটা হচ্ছে নিজের ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে, জাতিভেদের বিরুদ্ধে, বর্ণদেশের বিরুদ্ধে। তিনি বলেছেন যে গীতায় কিন্তু কখনো বলা হয় নাই যে বর্ণবাদ থাকবে। তিনি গীতার খুব ভক্ত ছিলেন, গীতা পড়তেন। এবং যখন তিনি একজনের জন্য ভোটে যাচ্ছিলেন ক্যানভাস করতে, তখন এক চামারের মানে ওই ধরনের ঘরে গেছিলেন। তো তিনি তাকে বলছিলেন যে আগে ভোট দেবো বলেছিলাম আপনার ক্যান্ডিডেটকে, এখন পারবো না কারণ আমরা কথা দিয়েছি আরেকজনকে ওনাকে ভোট দেব। তো যাই হোক, এখন কী করবে? তো আমার বললেন যে আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে। বলে যে ওখানে পুকুর আছে, খেতে পারেন, কারণ আমার এখান থেকে তো পানি আপনাকে দিতে পারবো না। তো উনি বললেন যে না, আমি এখানে পানি খাবো, আমার মধ্যে এটা বোধ নাই। তো তারা তাকে খাবার বুড়ি টুড়ি পানি এনে উনি খুব পরিতৃপ্তির সঙ্গে খেলেন। উনি যখন চলে যাচ্ছেন তখন সেই প্রধান বলছেন যে বাবু, আপনাকে আমরা ভোট দেব না, আপনি ক্যান্ডিডেটকে ভোট দেবো। অর্থাৎ নিজের কুসংস্কারটার বিরুদ্ধে লড়ছেন। অন্যদিকে মুসলমানদের মধ্যে তো অনেক কুসংস্কার ছিল, সে আবহ ছিল, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কিন্তু তিনি সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কিন্তু আবার এটাও দেখেন, মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওই যে মানব কল্যাণটাতে তিনি যাওয়াতে ধর্ম ওখানে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবেশ যে এখন থেকে খুব উন্নতি ছিল তা নয়, কুসংস্কার ছিল, ধর্ম নিয়ে সংস্কার ছিল, পাকিস্তান আমলে ছিল, ব্যাপক ছিল। তারপরও আমি বলবো, আমি যখন আজকের বাংলাদেশ দেখি, আমার মনে হয় পাকিস্তানেও এতটা অসহনীয় পরিস্থিতি ছিল না। আমার এই কথা শুনলে খারাপ লাগবে, কিন্তু একটু বিবেচনা করে দেখবেন আমরা যাদের জীবন কাটিয়েছি সেখানে কিন্তু এরকম ছিল না। এখনও যদি টিপের জন্য আমাকে নাজেহাল হতে হয়, এখনও যদি বিজ্ঞানকে কোরআনের সঙ্গে সমর্থক করতে হয়, তাহলে আমরা কতটুকু এগিয়েছি। একটা কথা সবসময় বলেছি আমি, গত 5 বছর 10 বছর, উন্নয়ন হবেই। উন্নয়ন ধরে রাখতে হলে, উন্নয়নের জিডিপি ধরে রাখতে হলে সাংস্কৃতিক জিডিপি বৃদ্ধি করতে হবে। শিক্ষা সংস্কৃতির জিডিপি আমরা নেমে গেছি। এই জিডিপি হ্রাসের কারণে মানসিক জগতে পরিবর্তন হবে না। আমরা কিন্তু হেরে যাচ্ছি। ধীরেন দত্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, তারা কিন্তু আমাদেরকে হেরে যাওয়া থেকে রোধ করতে চেয়েছেন। তারা সংস্কৃতিকে প্রধান মনে করেছেন। আর মুক্তিযুদ্ধ ওই দিক থেকে বিচার করলে একটি সাংস্কৃতিক লড়াই, যেটি আমরা জিতেছিলাম, এখন যেটিতে হেরে যাচ্ছি। বাংলাদেশ চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে ধীরেন দত্ত, কিছুটা ভাষা নিয়ে প্রথম জীবনে বা বঙ্গবন্ধু, এই যে একটা রাজনীতি যে মানবিক, আপনি বিষয়টা বলেছেন, এবং বাংলার কোথায় যেন একটা মানবিক দিকটা ছিল, সেটা রাজনীতি থেকে আস্তে আস্তে হারিয়ে গেল। রাজনীতি আপনি প্রায় সেই কাছাকাছি বলেছেন। একটু যদি ইতিহাসের থেকে টেনে বলেন তাহলে ধীরেন দত্তকে আমরা ঐতিহাসিকভাবে স্থাপনা করতে পারবো। চিত্তরঞ্জন দাস নামটা একটু বললেন। দেখেন, বাঙালির গত 200 বছর ইতিহাস যদি দেখেন, বাংলায় ভারতের পরিপ্রেক্ষিতে বাংলায় সবচেয়ে আগে শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে যেসব মানুষের আবির্ভাব হয়েছিল, পুরো ভারতবর্ষের বিচারে কিন্তু সেটা অভাবনীয়। কিন্তু
আমার মাঝে মাঝে মনে হয় বাঙালি জাতির কোথাও একটা একটা জেনেটিক গণ্ডগোল আছে। কেন বলি, আপনি বাংলা ভাষার প্রভাবগুলি দেখেন, প্রবাদগুলি দেখেন, প্রত্যেকটি কিন্তু অভিজ্ঞতায় পূর্ণ, এবং এই প্রবাদগুলি কিন্তু কোথাও নেই। যেমন বঙ্গবন্ধু লিখেছিলেন না, পরশ্রী কাতরতা শব্দটা কোথাও নেই, বা নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা, অপরের যাত্রা ভঙ্গ করা, এগুলি কিন্তু অনেক অভিজ্ঞতার ফল। তার মানে বাঙালির এই দিনটা প্রকট, কিন্তু তারপরেও বাঙালি কিন্তু এগিয়েছে এবং ভারত সেটাকে মানত। চিত্তরঞ্জন দাশের কথাই বলুন, বা আমাদের ধীরেন দত্তের কথাই বলুন, বা বঙ্গবন্ধুর কথাই বলুন, বা সুভাষচন্দ্রের কথাই বলুন। কিন্তু একটা জিনিস কি জানেন, সবাই শেষ দিকে একটা আক্ষেপ করেছে বাঙালির হয়ে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে উনি তো রাঁচি চলে গেছিলেন, যে কার জন্য আমরা, রবীন্দ্রনাথও করেছেন, কেন? বাঙালির মধ্যে এই একটা খুব নেতিবাচক ব্যাপার আছে যেটা পৃথিবীর অন্য কোথাও নেই, এবং যারা এই ইতিহাসের আলোকে দেখা যাবে তারাই এগিয়েছেন। আমরা তাদেরকে স্মরণ করি যারা এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাটিয়ে সামনে এগিয়েছেন। আপনি দেখেন প্রত্যেকের ক্ষেত্রে ধরেন, আপনি মাইকেল মধুসূদনের কথা ধরেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ধরেন, আপনি বা চিত্তরঞ্জন দাশের কথা ধরেন, সুভাষচন্দ্র বসুর কথা ধরেন, তাজউদ্দিন আহমেদের কথা ধরেন, সবসময় বঙ্গবন্ধুর কথা ধরেন। কি নেতিবাচক পরিস্থিতিতে তারা ইতিবাচক হয়ে গেছেন, এবং তারপরে বাঙালি কিন্তু তাদেরকে মেনেছে। কিন্তু তারপরে একটা পর্যায়ের পরে আবার তাদের বিরুদ্ধে, এটা কিন্তু আমাদের ইতিহাসে একটা প্রসেসের মধ্যে। আমি কেন এটা সমাজবিজ্ঞানীরা বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। ধীরেন দত্ত বা তাদের মতো মানুষদেরকে আমরা মনে রাখি, ইতিহাসের স্থান দিই না, কারণ আমাদের যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাস একটা ডানপন্থের ইতিহাস, 47 থেকে এ পর্যন্ত বদলায় না। প্রত্যেক দেশে ইতিহাসটা বাধ্যতামূলক। আমাদের দেশে ইতিহাস পড়লেও পারেন, না পড়লেও পারেন, এবং একটা ছোটোখাটো ইতিহাসের কি পড়ানো হয় আমি জানি না, একটা ফিউশন যেটা ইতিহাস নয়। তাহলে ইতিহাসের সঙ্গে যদি যুক্ত না থাকে বাঙালির, তাহলে সে বাঙালি নিজেকে কীভাবে জানবে, নিজের ইতিহাসের যে কথাটা বলছেন সেটা কিভাবে জানবে? তারপরেও আমি সবসময় একটা কথা বলে শেষ করব, বাঙালির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালদের, পূর্ববঙ্গের, সেটা হচ্ছে দ্রোহ। সবসময় তারা একটা পর্যায় পর্যন্ত বেশি শাসন মানেনি, সম্পূর্ণ পদানত এদের কেউ করতে পারেনি, এবং তারা সবসময় একটা পর্যায়ের পরে কিন্তু বিরোধিতা করেছে, বিদ্রোহ করেছে এবং জয়লাভ করেছে। অধিকাংশ কৃষক বিদ্রোহ যেগুলি আমরা কথা শুনি সব কিন্তু পূর্ববঙ্গে। এটা একটা ধারা। সংস্কারগুলি দেখেন, শরীয়তুল্লাহ থেকে শুরু করে সব পূর্ববঙ্গে, সেটাও ইতিবাচক হয়েছে। এবং সর্বশেষে যদি আপনি ধরেন বঙ্গবন্ধু যে 71, সেটাও আমরা এইভাবে অগ্রসরে জিতেছি। এবং তারপরে যতগুলি সামরিক শাসন বাঙালি কিন্তু একটা পর্যায়ের পর আর মানেনি, যেটা পাকিস্তানে কিন্তু হয়নি, যেটা অন্যান্যখানে হয়নি। এখনও যখন সারা পৃথিবী জুড়ে ধর্মের একটা বিরাট অধিষ্ঠান, তখনও কিন্তু আমরা দাঙ্গায় যাইনি। এখনও আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি। এটাও কিন্তু বাঙালির চরিত্রে আছে। সুতরাং বাঙালির চরিত্রের নেতিবাচক দিক প্রবল, ইতিবাচক দিকও প্রবল। কখনো সিভিল সোসাইটির সজীব, কখনো আবার পিছু হটে আসে। এই পরস্পর বিরোধিতাই হচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য। তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন, ধীরেন দত্ত কেন, তারা কি নেবে? ওটা বলেছিলাম, ওইটা বোধহয় রিপিট করার দরকার নেই। তাহলে আমার মনে হয় না, এই জন্য আমি কেটে কেটে বললাম, ইচ্ছে করলে ইউ ক্যান ইউজ ইট, অথবা ইউ কান্ট। না, আমার মনে হয় তার রোল তো এটাই, আর তো কোনো রোল নেই, খালি একদিনই, আর তো কোনো সময় তার না কেউ পাবে না, তার কোনো সময় কখনো কোনো কথা বলেননি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু ইতিহাসে আমরা তাকে ভাষা আন্দোলনের এটাই দেখি, অন্যভাবে দেখি না।
এটাই হচ্ছে সেটা আমাদেরও ব্যর্থতা। এবং এই যে ৫৪ মন্ত্রিসভা যে এত কাজ করেছিল, এটা যে বাঙালি জানে না, এটা বাঙালির জন্য একটা লজ্জা। না, এটা দিয়ে তো বলতে পারতো যে আমরা ৯৬ তো করেছি, আমরা এখনো করছি। এই হিস্টোরিক্যাল লিঙ্কটা আওয়ামী লীগ কখনো দিতে পারে না। পড়াশোনা করে জানেন না, তাদের দলটাতে ওই একটা বড় সমস্যা। এগুলো বললাম তো, আর কি বলবো। এটা আমরা এনিওয়ে, যাকে এটা ভালো হলো, বহুদিন পরে দেখা হলো। আমিও তো